চলো আজকে আমরা নিউমেরিক্যাল প্রবলেম করবো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের। তাহলে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কমপ্লিট হয়ে যাবে। থিওরি ক্লাস আমাদের আগের ক্লাস অবধি কমপ্লিট ছিল। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আচ্ছা, তার আগে যারা ক্যালকুলেটর নিয়ে বসোনি তারা ভিডিও পজ করো, ক্যালকুলেটর নিয়ে এসে বসো। দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে যে ধরনের নিউমেরিক্যাল আমাদের ফেস করতে হয় বেসিক্যালি সেখানে যে ফর্মুলাগুলো ইউজ হয় সেগুলো আমি আগে তোমাদের বলে দিই, তারপর নিউমেরিক্যাল প্রবলেমে যাব। এখানে মেনলি যেটা করতে হয় আমাদের, ক্যালকুলেশন অফ ডব্লিউ কিউ ডেল ই অ্যান্ড ডেল এইচ। ওপর থেকে মোটামুটি এই চারটে কোয়ান্টিটি আমরা পেয়েছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে। এই চারটে কোয়ান্টিটি আমাদের ক্যালকুলেট করতে বলে। দেখো, এবার ওভারঅল যদি দেখো যে আমরা যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়েছি, ওখানে আমরা বেসিক্যালি দুটো প্রসেস পড়েছি, একটা আইসোথার্মাল প্রসেস, একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। আমি সেইভাবে এটাকে যদি ভাগ করি, এদিকে করলাম আমি আইসোথার্মাল প্রসেস আর এদিকে করলাম অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, আইসোথার্মাল প্রসেস মানেই হচ্ছে ডেল টি ইকুয়ালস টু জিরো, টেম্পারেচার কনস্ট্যান্ট। ডেল টি ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে দেখো আমাদের চারটে কোয়ান্টিটির মধ্যে যেটা দাঁড়াচ্ছে যে ডেল ই ইকুয়ালস টু আমরা কী জানি, এন সিভি টি টু মাইনাস টি ওয়ান। যেহেতু আইসোথার্মাল প্রসেসে টি টু ইকুয়ালস টু টি ওয়ান, তাহলে ডেল ই ইকুয়ালস টু অটোমেটিক জিরো হয়ে যাচ্ছে। একই রকমভাবে ডেল এইচকে যদি দেখো, ডেল এইচ ইকুয়ালস টু এন সিপি সিপি বার টি টু মাইনাস টি ওয়ান। এখানেও একই জিনিস, টি টু ইকুয়ালস টু টি ওয়ান হওয়ায় ডেল এইচ ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে আইসোথার্মাল কন্ডিশনে যদি আমাকে কোনো নিউমেরিক্যাল দেয় এবং এই চারটে কোয়ান্টিটি আমাকে ক্যালকুলেট করতে পারলে অটোমেটিক দুটো কোয়ান্টিটি তো জিরো হয়ে যাচ্ছে। যেহেতু ডেল ই ইকুয়ালস টু জিরো, তাহলে ডেল ই ইকুয়ালস টু যদি জিরো হয়, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখো আমরা বলতে পারি ডেলি যদি জিরো হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস কিউ, আচ্ছা, ওয়ার্ক আর হিট যেহেতু পাথ ফাংশন, তাহলে প্রসেস দুটোর ভ্যালুই পাথ অফ দ্য প্রসেসের উপর ডিপেন্ড করবে। পাথ কী হতে পারে, রিভার্সেবল হতে পারে, ইরিভার্সেবল হতে পারে। তাহলে যদি রিভার্সেবল হয়, ফর রিভার্সেবল প্রসেস, তার মানে আমাকে মেন টার্গেট করতে হবে কি, ওয়ার্ক ডান যদি আমি বার করে নিই তাহলে কিউ তো অটোমেটিক পেয়ে যাবো। ডাব্লু যা হবে মাইনাস দিয়ে গুণ করলে সেটা কিউ হবে। তাহলে কিউ এর আলাদা কোনো ফর্মুলা আমার জানার দরকার নেই। ডেলি এমনিতেই জিরো হয়ে গেছে, কিউ আমাকে বার করতে হচ্ছে না, শুধু ডাব্লু বার করলেই হবে। দেখতে হবে প্রসেসটা কি। প্রসেস যদি রিভার্সেবল হয় তাহলে ডাব্লু ইকুয়ালস টু, মেনলি আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই করি, রিয়েল গ্যাসের ক্ষেত্রেও হয় যে ডাব্লু রিভার্সেবল ইকুয়ালস টু আমরা কী জানি, মাইনাস এনআরটি এল এন ভি টু বাই ভি ওয়ান or minus nRT ln P1 by P2 for ideal gas. আইডিয়াল গ্যাসের জন্য মেনলি আমাদের প্রবলেম দেয়। যদি দেয় আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম রিয়েল গ্যাসের জন্য করিয়ে দেবো। আর যদি ইরিভার্সেবল প্রসেস হয়, ইরিভার্সেবল প্রসেসের জন্য কি করব আমরা, ফর irreversible process W irreversible equals to minus P2 into V2 minus V1 অথবা কোনো সময় দরকার পড়লে এটাকে V2টাকে nRT2 by P2, ও প্রসেসটা আইসোথার্মাল, nRT by P2 nRT by P1 যদি করি, P2টাকে ভেতরে গুণ করে দাও, nRT কমন নিয়ে বাইরে নিয়ে চলে এসো, তাহলে এটা পড়ে থাকবে মাইনাস nRT 1 মাইনাস P2 by P1 W irreversible equals to
হয়ে গেল আমার চারটে কোয়ান্টিটি। ওয়ার্ক ডান যদি আমি বার করে নিই তাহলে আমার আর কোনো দরকার নেই, যা ভ্যালু পাবো সেটাকে মাইনাস দিয়ে গুণ করলে কিউ এর ভ্যালু পেয়ে যাবো। যে আমাকে খালি দেখে নিতে হবে প্রসেসটা আইসোথার্মাল রিভার্সেবল নাকি আইসোথার্মাল ইরিভার্সেবল। ফলে ইজিলি আমরা চারটে কোয়ান্টিটি আইসোথার্মাল কন্ডিশনে কোনো নিউমেরিক্যাল যদি আসে আমাদের কাছে খুব সহজ হয়ে যায়। এই কারণে যে চারটের মধ্যে অলরেডি তো দুটো জিরো, একটা ক্যালকুলেট করতে হচ্ছে না, শুধু ওয়ার্ক ডান ক্যালকুলেট করলেই চারটে কোয়ান্টিটি আমাদের ক্যালকুলেশন হয়ে যায়। এবার চলে আসি অ্যাডিয়াবেটিক প্রসেসে। অ্যাডিয়াবেটিক প্রসেসে কী কন্ডিশন? Q equals to 0. Heat exchange is not allowed between system and surroundings. Q equals to যদি 0 হয় তাহলে del E equals to, from first law of thermodynamics, del E equals to W হয়। del E equals to আমরা কী জানি? del E equals to আমরা জানি n CV bar T2 minus T1 which is equals to W, and del H equals to n CP bar T2 minus T1 T2 minus T1। তাহলে দেখো চারটে কোয়ান্টিটির মধ্যে অ্যাডিয়াবেটিক প্রসেস হলে কিউ তো অটোমেটিক জিরো হয়ে যাচ্ছে। ডেলির যা ভ্যালু বার করবে সেটাই ওয়ার্ক ডানের সমান, তাহলে কিউ তো বার করতে হচ্ছে না, ডাব্লিউ বার করতে হচ্ছে না, ডেলি বার করলে সেটাই ডাব্লিউর সমান, আর ডেল এইচের ভ্যালু এটা, আর সিপি ভ্যালু দেওয়া থাকে, অথবা যদি মোনো অ্যাটমিক ডায়াটমিক ট্রাইঅ্যাটমিক গ্যাস বলে সেই অনুযায়ী আমাদের সিপি ভ্যালু বসাতে হয়, কিন্তু বেশিরভাগ সময় দেওয়া থাকে। খালি এখানে যেটা দরকার সেটা হচ্ছে সবসময় নিউমেরিক্যালে যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচারে চেঞ্জ হয়, সেই কারণে অ্যাডিয়াবেটিক প্রসেসে একটা টেম্পারেচার দেওয়া থাকে, ফাইনাল টেম্পারেচারটা দেওয়া থাকে না, নাহলে তো খুব সহজ হয়ে যায় নিউমেরিক্যালগুলো। সেই জন্য আর একটু কঠিন করার জন্য ফাইনাল টেম্পারেচার বলে দেওয়া থাকে না। এবার ফাইনাল টেম্পারেচার বার করতে গেলে ইনিশিয়াল একটা টেম্পারেচার যদি জানা থাকে তাহলে সেখান থেকে ফাইনাল টেম্পারেচার বার করতে গেলে ফাইনাল টেম্পারেচারের জন্য আমাদের দেখতে হবে প্রসেসটা যদি রিভার্সেবল হয়, যদি প্রসেসটা রিভার্সেবল হয় তাহলে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা টেম্পারেচার প্রেশার রিলেশন ইউজ করতে পারি, অথবা টেম্পারেচার ভলিউম রিলেশন ইউজ করতে পারি। T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, অথবা T1 to the power gamma P1 to the power 1 minus gamma equals to T2 to the power gamma P2 to the power 1 minus gamma। এই দুটো রিলেশন দিয়ে তোমাদের ফাইনাল টেম্পারেচার বেরিয়ে যাবে। যদি দুটো ভলিউম একটা টেম্পারেচার দেওয়া থাকে, ওপরের ফর্মুলা দুটো প্রেশার একটা টেম্পারেচার দেওয়া থাকলে নিচের ফর্মুলা গামা তো সিপি বাই সিপি করে গামাটাকে বার করে নেওয়া যায়। এটা গেল যদি রিভার্সেবল হয়। আর যদি ইরিভার্সেবল হয়, ফর ইরিভার্সেবল প্রসেস আমাদের কী করতে হয়? ডেলি ইকুয়ালস টু ডাব্লু থেকে যেতে হয়, যে ডেলি ইকুয়ালস টু ডাব্লু। এবার ডেলি ইকুয়ালস টু এন সিবি বার T2 মাইনাস T1, আর উল্টো দিকে এটা মাইনাস P2 V2 মাইনাস V1। এবার কোনো সময় যদি প্রেশার দেওয়া থাকে তাহলে এটার মতন করে এখানে এনআর T2 বাই P2 এনআর T1 বাই P1 করে এনআর কোয়ান্টিটিটাকে বাইরে এনে বাকিটাকে ভেতরে গুণ করে দিলে একটা ফর্ম দ্বারা ইনিশিয়াল টেম্পারেচার সিবি ভ্যালু বসিয়ে এখান থেকে আমরা ফাইনাল টেম্পারেচার বার করে নিই। এই হচ্ছে মোটামুটি একটা প্রসেস, যে ফর্মুলাগুলো আমাদের কাজে লাগে নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলে। এছাড়া মিসলেনিয়াস কিছু প্রবলেম থাকে, সেগুলো তো করবোই আমরা, কিন্তু ওপর ম্যাক্সিমাম 90% কোশ্চেন এই চারটে কোয়ান্টিটি আমাদের ক্যালকুলেট করতে হয়, যেখানে আমাদের এই ফর্মুলাগুলো লাগে। ঠিকঠাক ক্যালকুলেট করতে পারলে আর ঠিক কোথায় কী ফর্মুলা, মানে প্রসেস অনুযায়ী অ্যাডিয়াবেটিক রিভার্সেবল হলে তবেই আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল হলে তবেই এই ফর্মুলা ইউজ করতে পারি, আইসোথার্মাল রিভার্সেবল হলে তখন এই ফর্মুলা ইউজ হবে। তো কোন সময় কোন প্রসেসের জন্য কী ফর্মুলা কাজে লাগবে সেটা আমাদেরকে নিউমেরিক্যাল দেখে ঠিক করতে হবে। আর একটা জিনিস, যে অনেক সময় যে নিউমেরিক্যালগুলো দেওয়া হয় সেখানে রিভার্সেবল আর রিভার্সেবল হলে ডাইরেক্ট বলে দেয় যে রিভার্সেবল প্রসেস, অথবা আর একটা টার্ম ইউজ করে কোয়াসি স্ট্যাটিক প্রসেস। আমি লিখেছিলাম যখন পড়েছিলাম যে রিভার্সেবল প্রসেস আর একটা নাম কোয়াসি স্ট্যাটিক প্রসেস। আর ইরিভার্সেবল যদি প্রসেস হয় তাহলে ডাইরেক্ট ইরিভার্সেবল প্রসেস বলে না। কি বলে তখন? যে এইটা এত ভলিউম থেকে এত ভলিউম এক্সপ্যান্ড করছে অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার। যখনই কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার এই কথাটা কোথাও লেখা থাকবে, সঙ্গে সঙ্গে আমরা ধরে নেব সেটা ইরিভার্সেবল প্রসেস। কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার যদি থাকে তাহলে সেটা ইরিভার্সেবল। আর রিভার্সেবলের জন্য ডাইরেক্ট রিভার্সেবল বলবে, অথবা কোয়াসি স্ট্যাটিক প্রসেস বলবে, অথবা বলবে কনফাইনিং প্রেশার।
কনফাইনিং প্রেশার মানে হচ্ছে পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল প্লাস মাইনাস ডিবি, মানে এক্সটার্নাল আর ইন্টারনাল প্রেশারের মধ্যে ডিফারেন্স ইনফাইনাইটেসিমেল, এরকম কোনো কন্ডিশন যদি হয় সেটাকে বলা হয় কনফাইনিং প্রেশার। কনফাইনিং, CONFINING, কনফাইনিং প্রেশার, সেটাও কিন্তু রিভার্সেবল প্রসেসকে সিগনিফাই করে। আর ইরিভার্সেবল হলে ডাইরেক্ট লিখবে যে কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার অথবা ইরিভার্সেবল প্রসেস। ইরিভার্সেবল প্রসেস আমি দেখিনি কোনো নিউমেরিক্যালে লিখতে, সবসময় কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার এই কথাটা দেখেই আমাদের বুঝতে হয় এটা ইরিভার্সেবল প্রসেস। আর রিভার্সেবলের জন্য তিনটে টার্ম, একটা হচ্ছে ডাইরেক্ট রিভার্সেবল, অথবা কোয়াসিস্ট্যাটিক প্রসেস, অথবা কনফাইনিং প্রেশার। এই তিনটে টার্ম যদি কোনো একটা থাকে তাহলে বুঝে নেবে সেটা রিভার্সেবল প্রসেস। ওকে, তাহলে ইনিশিয়াল আমরা ফর্মুলাটা বুঝলাম। এবার আমরা নিউমেরিক্যাল প্রবলেমে যাব। তোমরা জানো যারা আগে পড়তে আমার কাছে তারা জানো যে আমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা যেটা পেয়েছো সেখানে নিউমেরিক্যাল আনসার নিউমেরিক্যাল প্রবলেম আছে। তার প্রত্যেকটা দাগে 1AB 2AB এরকম করে রয়েছে। এর দাগেরগুলো আমরা ক্লাসে করি, বি এর দাগেরগুলো তোমাদের হোমওয়ার্ক থাকে। একই রকমের প্রবলেম দেওয়া থাকে, তাই আমি সমস্ত দাগের কোশ্চেনগুলো করানোর এখানে চেষ্টা করছি। চলো তাহলে 1A কোশ্চেনটা পড়ো। 1A কোশ্চেনটা পড়ো। আচ্ছা, 1A কোশ্চেনটা দেখো কি বলেছে। এ স্যাম্পল কনসিস্টিং অফ 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস উইথ CV ইকুয়ালস টু 5/2R ইজ ইনিশিয়ালি অ্যাট 3.25 ATM and 310 Kelvin. It undergoes reversible expansion until its pressure reaches 2.5 atm. Calculate the final volume, final temperature W and del E. দেখো, থার্মোডাইনামিক্সের নিউমেরিক্যাল একটু বড় সড়ো দেখতে হয়, তো এখানে প্রচুর ডেটা দেওয়া থাকে। সবসময় অনেকে বড় নিউমেরিক্যাল দেখলে ভয় পায়। আমি তোমাদের অন্য কথা বলবো যে বড় নিউমেরিক্যাল দেওয়া থাকলে ভাববে যে সেখানে ইনফরমেশান অনেক বেশি আছে, সেখান থেকে আমার ক্যালকুলেশন করা সহজ হবে। যত ছোট নিউমেরিক্যাল হবে দেখতে, সেখানে ইনফরমেশান কম দেওয়া আছে, অনেক বেশি তোমাকে ক্যালকুলেট করে বার করতে হবে। সো এই থার্মোডাইনামিক্সের নিউমেরিক্যালগুলো দেখতে বড় হয় কিন্তু প্রচুর ইনফরমেশান দেওয়া থাকে। ইনফরমেশান দেওয়া থাকে মানে আমাদের ক্যালকুলেট করাটা অনেক কমে যায়। তো এখানে আমার প্রথমেই অভ্যাস রাখবে যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে সেগুলোকে এক জায়গায় লেখা, নাহলে বড় বড় নিউমেরিক্যালটা বারবার পড়তে গেলে অনেকটা এক্সামের সময় টাইম যায়। এখানে কি বলছে, স্যাম্পল কনসিস্টিং অফ 1 মোল, তাহলে N ইকুয়ালস টু 1 মোল। আচ্ছা, অফ আইডিয়াল গ্যাস, ব্র্যাকেটে লিখে নিলাম আইডিয়াল গ্যাস, উইথ CV ইকুয়ালস টু 5/2R হলো। ইনিশিয়ালি অ্যাট 3.25 ATM, তাহলে ইনিশিয়াল প্রেশার P1 3.25 ATM অ্যান্ড 310 কেলভিন, তার মানে ইনিশিয়াল টেম্পারেচার 310 কেলভিন। It undergoes reversible expansion until its pressure reaches 2.5 ATM, তার মানে ফাইনাল প্রেশার 2.5 ATM দেওয়া রয়েছে। রিভার্সেবল এক্সপানশন বলেছে, প্রসেসটা রিভার্সেবল প্রসেস। ক্যালকুলেট দ্য ফাইনাল ভলিউম কত জিজ্ঞাসা করেছে, ফাইনাল টেম্পারেচার জিজ্ঞাসা করেছে, W অ্যান্ড del E। তাহলে এখান থেকে অ্যাডিয়াবেটিক কি আইসোথার্মাল কিছু বলেনি প্রবলেমটায়, কিন্তু দেখো তোমাকে একটা টেম্পারেচার দিয়েছে আর একটা টেম্পারেচার বার করতে বলেছে। অবশ্যই তাহলে টেম্পারেচারের চেঞ্জ হয়েছে, তাহলে টেম্পারেচার চেঞ্জ হলে সেটাকে আমরা ধরে নেব অ্যাডিয়াবেটিক প্রসেস। টেম্পারেচার সেম থাকলে আইসোথার্মাল, এখানে অ্যাডিয়াবেটিক প্রসেস হিসেবে এটা ট্রিটেড হবে। তাহলে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস, তাই তো, রিভার্সেবল ছিল। তাহলে সো প্রসেসটা কী দাঁড়াচ্ছে, তাহলে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস। তাহলে আমাদের সবসময় চেষ্টা করবো যে অ্যাডিয়াবেটিক প্রসেসে যখন ফাইনাল টেম্পারেচার তোমাকে তো অবশ্যই বার করতে বলে, ফাইনাল টেম্পারেচারটা আগে বার করবে বাকিগুলোর থেকে। তাহলে ফাইনাল টেম্পারেচার যখনই পেয়ে যাবে del E পাওয়াটা সহজ হয়ে যাবে, del H পাওয়াটা সহজ হয়ে যাবে। এখানে del H বার করতে বলেনি, del E যা W তাই,
আমরা একটু আগে দেখলাম অ্যাডিয়াবেটিক প্রসেস হলে কিউ ইকুয়ালস টু 0, সো ডেলি ইকুয়ালস টু ডব্লু। তাহলে ডেলি বার করতে গেলে এন সিবি টি টু মাইনাস টি ওয়ান, টি ওয়ান তো দেওয়া আছে, টি টু যদি না জানো তাহলে ডেলি বার করতে পারবে না, ডাব্লু আসবে না। তাহলে সবসময় টার্গেট করবে ফাইনাল টেম্পারেচারটা। অ্যাডিয়াবেটিক প্রসেস যদি হয়, অ্যাডিয়াবেটিক রিভার্সেবল হোক বা ইরিভার্সেবল, তার ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচারটা আগে ক্যালকুলেট করার চেষ্টা করবে। তো এটা যেহেতু অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস, এখানে আমি দেখছি দুটো প্রেশার দেওয়া রয়েছে, একটা টেম্পারেচার দেওয়া আছে, আইডিয়াল গ্যাস। তাহলে এখানে আমি টেম্পারেচার প্রেশার রিলেশন ইউজ করতে পারি। টেম্পারেচার প্রেশার রিলেশন কীভাবে ইউজ করবো? টি ওয়ান গামা পি ওয়ান ওয়ান মাইনাস গামা ইকুয়ালস টু টি টু গামা পি টু ওয়ান মাইনাস গামা। এখানে লক্ষ্য করো গামার ভ্যালু কত। এখানে গামার ভ্যালু সিভি যদি 5/2 হয়, তাহলে সিপি কী হবে? প্লাস আর। সিপি প্লাস আর হচ্ছে সিপি, সরি 5/2 আর সিবি, তাহলে সিপি হবে কি? 7/2 আর। তাহলে গামা ইকুয়ালস টু সিপি বাই সিবি ইকুয়ালস টু 7/5, 7/2 আর 5/2 আর 7/5, 7/5 করে একটু দেখে নিও কত আসছে। এটা 7/5 করলে আছে 1.4। তাহলে গামাটা আমি পেয়ে গেলাম 1.4। আমাকে ফাইনাল টেম্পারেচার বার করতে হবে। ফাইনাল প্রেশার, ইনিশিয়াল টেম্পারেচার আমাদের জানা, গামাটাও জানা। তাহলে এখান থেকে আমরা কী করব? টি ওয়ান কত? 310 টু দি পাওয়ার 1.4 ইন্টু পি ওয়ান কত? 3.25 ইন্টু 1 মাইনাস 1.4 মাইনাস 0.4 ইকুয়ালস টু T2 টু দি পাওয়ার 1.4 ইন্টু P2 কত? 2.5 টু দি পাওয়ার মাইনাস 0.4, 1 মাইনাস 1.4 মাইনাস 0.4। তাহলে এখান থেকে T2টা বার করো। T2 কী হবে? 310 টু দি পাওয়ার 1.4 ইন্টু 3.25 minus 1 divided by 2.5 to the power minus 0.4 to the power 1/1.4। T2 to the power 1.4 ছিল, এদিকে গেলে 1/1.4। ক্যালকুলেট করে দেখো কত আসছে ফাইনাল টেম্পারেচার। ক্যালকুলেটার ইউজ করা শেখো, ওটাও খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় প্র্যাকটিস না থাকলে অনেক টাইম লাগবে। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নেই তারা চেষ্টা করো এটা কিনে নেওয়ার। অবশ্য আগের পরীক্ষার জন্য সবারই আছে আশা করি। দেখো ক্যালকুলেট করে কত আসছে, তারপর আমার সাথে মিলিয়ে নেবে। আগে নিজে হাতে করার চেষ্টা করো। এটা আসবে 287.6 কেলভিন, 286.7 কেলভিন। কাছাকাছি এলেও হবে, কিন্তু 286.7কে কখনো 286 আবার কনসিডার করে নিও না। 286.6 হতে পারে, 8 হতে পারে, 5 হতে পারে, কিন্তু 286 হলে ডিফারেন্স হয়ে যাবে অনেক রেজাল্টে। তার কারণ হচ্ছে T2 রেসপেক্টে ক্যালকুলেটর হবে ডেলি ইকুয়ালস টু এনসিবি T2 মাইনাস T1। এখানে যদি এরর হয়, ওখানেও পার্সেন্টেজ অফ এরর থাকবে, সেটা ইকুয়ালস টু ওয়ার্ক ডান করবে, সেখানেও এরর তৈরি হবে। প্রত্যেকটা অ্যান্সারে একটা এরর পার্সেন্টেজ থেকে যাবে। ফাইনাল টেম্পারেচারটা খুব ভালো করে ক্যালকুলেট করার চেষ্টা করবে। কাছাকাছি এলেও হবে, কিন্তু 287টা যেন আবার কখনো 286.7টা আবার 287 করে দিও না, অথবা 286 করো না, অনেকটা ডিফারেন্স বাকি রেজাল্টগুলোতে তৈরি হয়। তাহলে ডেইলি ইকুয়ালস টু এন সিভি, যেটা দেওয়া আছে সিভি বার, দেওয়া থাকলে সিভি বার করবে, না দেওয়া থাকলে সিভি করবে। নাম্বার অফ মোল কত? 1 মোল ইন্টু সিভি কত? 5/2 আর মানে 8.314 জুল পার মোল পার কেলভিন। T2 মাইনাস T1, T2 কত পেলাম? 286.7 মাইনাস 310 কেলভিন। কেলভিন ইনভার্স কেটে যাবে, মোল ইনভার্স কেটে যাবে, জুলে অ্যান্সার পাবো।
দেখে নাও এটা কত আসছে, হুইচ ইজ ইকুয়ালস টু ডব্লিউ। এটা ক্যালকুলেট করলে পাবে এটা -465.05 জুল ডেইলি। সো ডব্লিউ ইকুয়ালস টু অলসো -465.05 জুল। তাহলে ফাইনাল টেম্পারেচার ডেইলি ডব্লিউ পেয়ে গেছি, ভলিউম, ফাইনাল ভলিউম। আইডিয়াল গ্যাস হয়েছে ফাইনাল ভলিউম মানে কি ভি টু ইকুয়ালস টু এনআর T2/P2। দেখো এখানেও ফাইনাল টেম্পারেচার লাগছে 1 মোল 8.314 জুল পার মোল পার কেলভিন, ফাইনাল টেম্পারেচার 286.7 কেলভিন, ফাইনাল প্রেশার কত ছিল 2. ওহো এটা 8.314 হবে না, কারণ 2.5 ATM, তাহলে তোমাকে আর এর ভ্যালুটা কী করতে হবে 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্সে রাখতে হবে। কেলভিন ইনভার্স কেটে যাচ্ছে, মোল ইনভার্স কেটে যাচ্ছে, লিটার ATM কেটে যাচ্ছে, লিটারে ভলিউম, লিটার অ্যান্সার পেয়ে যাবে। দেখে নাও কত আসছে এটা। আমি একটা এক্সাম্পল আমরা করলাম যেটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস, প্রসেসের একটা নিউমেরিক্যাল করলাম। দেখো আইসোথার্মালি দুটো প্রসেস হতে পারে, আইসোথার্মাল রিভার্সেবল, আইসোথার্মাল ইরিভার্সেবল। আবার কি হতে পারে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল, অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল। তো বেসিক্যালি প্রথম চারটে প্রসেস আগে করে শিখে নি ভালো করে। এটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসের একটা এক্সাম্পল হলো। তোমাদের স্টাডি মেটেরিয়ালেও দেখবে থিওরিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে 13-14টা নিউমেরিক্যাল কোশ্চেন আমি সলভ করে দিয়েছি এরকম বেসিসে। যে মিসলেনিয়াস টাইপও রয়েছে ওই নিউমেরিক্যালগুলো ভালো করে দেখো, পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা এটা তাহলে কত আসছে 9.4 লিটার অ্যান্সার আসবে 9.4 লিটার। ফাইনাল ভলিউম 9.4 লিটার। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক, পরের নিউমেরিক্যালে যাও। 2A দেখো, কোশ্চেন নাম্বার 2A। 2A কোশ্চেন নাম্বার কী বলছে, 2 moles of an ideal diatomic gas at 300 Kelvin and 5 atm are expanded adiabatically to a final pressure of 2 atm against a constant external pressure of 1 atm। তাহলে বোঝা যাচ্ছে এগেনস্ট এ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার মানে ইরিভার্সেবল প্রসেস। আচ্ছা তাহলে আমি এবার ক্যালকুলেট ফাইনাল টেম্পারেচার, অ্যাডিয়াবেটিক প্রসেস বোঝা যাচ্ছে, অ্যাডিয়াবেটিক বলেও দিয়েছে অ্যাডিয়াবেটিক, তাহলে অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেস, অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেস। ওকে, অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেস। এবার আমরা কি করব, এখানে ডেটাগুলো আগে লিখে নেব। নাম্বার অফ মোল কত দিয়েছে 2 মোল, আইডিয়াল গ্যাস ডাইঅ্যাটমিক বলেছে। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, ডাইঅ্যাটমিক বলেছে তোমরা সিবি ভ্যালু কিভাবে ক্যালকুলেট করবে। একটা খুব মন দিয়ে শোনো জায়গাটা, ডাইঅ্যাটমিক যদি হয় তাহলে আমরা এই সিবি ভ্যালু কোথায় ক্যালকুলেট করা শিখেছি, ইকুইপার্টিশন প্রিন্সিপালে, গ্যাসিয়াস স্টেটে ইকুইপার্টিশন প্রিন্সিপালে আমরা এটা করা শিখেছি। এবার দেখো যে ওখানে একটা যে ক্যালকুলেশন আমরা করতাম, তোমরাই করে দেখো ডাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আচ্ছা আমি অন্য স্লাইডে নিয়ে যাই, হ্যাঁ এটা, হ্যাঁ ক্যালকুলেশন অফ সিপি অ্যান্ড সিভি ইন thermal
থার্মোডাইনামিক্স। দেখো, যদি ডাইঅ্যাটমিক গ্যাস হয়, ডাইঅ্যাটমিক গ্যাস যদি হয়, ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী তার যদি আমি সিপিসিবি ভ্যালু ক্যালকুলেট করি, কি আসে? ডায়াটমিক সবসময় লিনিয়ার হবে, তাহলে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 6 3n, তাই তো? মনে আছে তো? 3n, 3 × 2 6, ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3, রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম লিনিয়ার সবসময় 2, তাহলে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 1, তাহলে ই কত আসবে? 3/2 RT, 3 × half RT প্লাস 2 × half RT প্লাস 1 × RT, ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন RT হবে। একেবারে 1 মোলের ক্ষেত্রেই করলাম, তাহলে এখানে 3/2 RT প্লাস এটা কেটে গেলে RT 2 RT 3.5, 7/2 RT, 7/2 RT। তাহলে সিবি কত হবে? 7/2 R। সিপি কত হবে? 5/2, সরি 9/2 R, 9/2 R। এটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী। কিন্তু থার্মোডাইনামিক্সে কি হয়, তোমাদের প্রথমে একটা কথা আমি বলেছিলাম, খেয়াল আছে? যে থার্মোডাইনামিক্সের দুটো অ্যাজামশন রয়েছে। একটা হচ্ছে যেই জন্য আমরা ইন্টারনাল এনার্জিকে, টোটাল এনার্জি ইউকে ই দিয়ে লিখছিলাম, মনে আছে? সেখানে কি বলেছিলাম? দুটো অ্যাজামশন, যে থার্মোডাইনামিক্সে যে সিস্টেম নিয়ে কাজ করছে সেটা এক জায়গায় দাঁড়িয়ে টাইমের সাথে সাথে তার পজিশন যেন না চেঞ্জ হয়, তার মানে তার কাইনেটিক এনার্জি 0। আর তারপরে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স তার মধ্যে কাজ করছে না, তাহলে পোটেনশিয়াল এনার্জি 0। সেই জন্য টোটাল এনার্জি ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জির সমান হচ্ছে, ফলে আমরা ইন্টারনাল এনার্জি ইউকে ই দিয়ে রিপ্লেস করতে পারি। এইটা ছিল লজিক। এবার যদি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটোই 0 হয়, তাহলে কি ভাইব্রেশনাল এনার্জি থাকবে? কারণ ভাইব্রেশনাল এনার্জি ইজ এ কম্বিনেশন অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। বোঝা যাচ্ছে তো? কাইনেটিক, এই যে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, ভাইব্রেশনাল এনার্জি, সেটা কোথা থেকে আসে? কাইনেটিক এনার্জির জন্য হাফ কেটি, পোটেনশিয়াল এনার্জির জন্য হাফ কেটি। আর থার্মোডাইনামিক্স যেহেতু প্রথম থেকেই ধরে নিচ্ছে যে এখানে কাইনেটিক এনার্জি ভ্যালু 0, পোটেনশিয়াল এনার্জি ভ্যালু 0, তাহলে কি হচ্ছে? থার্মোডাইনামিক্সে এই পোর্শনটা অফ হয়ে যাচ্ছে। আর থার্মোডাইনামিক্সে এই পোর্শনটা যেহেতু অফ হয়ে যাচ্ছে, ফলে ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে এটাই সিবি চলে আসছে। ইন থার্মোডাইনামিক্স ইকুইপার্টিশন প্রিন্সিপাল যেটা ক্যালকুলেট করবে তার থেকে সিবি ভ্যালুটা -R হয়ে যায়, এক কমে যায়, কারণ ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমের কন্ট্রিবিউশন নেই, কারণ থার্মোডাইনামিক্সে অ্যাজিউম করে নেওয়া আছে যে সিস্টেমে কোনো কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি নেই। তাহলে সেক্ষেত্রে ইন থার্মোডাইনামিক্স ফর মোনোঅ্যাটমিক গ্যাস, সিবি হবে 3/2 R, সিপি হবে 5/2 R। এটা নর্মাল 3/2 R 5/2 R। মোনোঅ্যাটমিক গ্যাসে তো কোনো এর কন্ট্রিবিউশন নেই, ভাইব্রেশন কন্ট্রিবিউশন নেই, যেটা ছিল ওখানে এটাও এখানে তাই থাকবে। ফর ডাইঅ্যাটমিক গ্যাস সিবি কি হওয়া উচিত ছিল? 7/2 R, হবে 5/2 R। সিপি হওয়া উচিত ছিল 9/2 R, হবে 7/2 R। আচ্ছা, তোমাদের মনে রাখার সুবিধা কি? মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে 3/2 Rটা মনে রাখবে, এটা তো সব ক্ষেত্রেই হয়, ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী হবে 3/2 R হবে। তাহলে কী হবে? ডায়াটমিকের ক্ষেত্রে +R করে দেবে 5/2 R, ট্রায়াটমিকের ক্ষেত্রে আরও +R করে দেবে 7/2 R। আচ্ছা, সিবি যদি জানা থাকে সিপিও বার করে নিতে পারবে। তাহলে সবসময় এইভাবে মনে রাখবে যে মোনোঅ্যাটমিকের জন্য 3/2 R হলে ডায়াটমিকের জন্য 5/2 R, ট্রায়াটমিকের জন্য 7/2 R, সে লিনিয়ার হোক বা নন লিনিয়ার, 7/2 R, এরকম করে যাবে। ফর ট্রায়াটমিক গ্যাস সিভি
ইকুয়ালস টু 7/, তাহলে সিপি ইকুয়ালস টু 9/2R অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। খেয়াল থাকবে এই যে নিউমেরিক্যালটা বললো এখানে সিবি ভ্যালু বলে দিল না, তার বদলে বললো ডায়াটমিক গ্যাস, তাহলে সিবি আমি কীভাবে পাবো? ডায়াটমিক গ্যাস বলেছে, আমার মনে পড়ছে না, তাহলে সিবি 9/2R, এই 3/2R ফর মোনোঅ্যাটমিক, তাহলে ডাইঅ্যাটমিকের কত হবে? 3/2 প্লাস 1, 5/2R। আচ্ছা, ট্রাইঅ্যাটমিক বলেছে, মোনোঅ্যাটমিকের 3/, ডায়াটমিকের 5/2R, তাহলে ট্রাইঅ্যাটমিকের 7/2R। এরকমভাবে আমরা মনে রাখবো। ওকে, তাহলে ডায়াটমিকের ক্ষেত্রে ওখানে আমরা কী কনসিডার করবো বোঝা গেল? 5/2R। ইকুইভ্যারিয়েশন প্রিন্সিপালের দিকে তাকাবেই না, এটা শুধু মনে রাখবে 3/2R, তার রেসপেক্টে প্লাস আর করে করে এগোবে ডায়াটমিক, ট্রায়াটমিক, টেট্রাঅ্যাটমিক, পেন্টাঅ্যাটমিক যাই দিকে। ক্লিয়ার? চলো আবার নিউমেরিক্যালটা ফেরত যাই। ডায়াটমিক বলেছে, তাহলে এখানে সিবি দিয়েছে 5/2R। gas at 300 Kelvin and 5 atm. T1 300 Kelvin, initial pressure 5 atm, adiabatically to final pressure of 2 atm, P2 2 atm, against a constant external pressure of 1 atm, P external 1 atm. Calculate final temperature. T2 কত জিজ্ঞাসা করেছে, আর QW ডেল এইচ, যেটা কিউ তো অ্যাডিয়াবেটিক প্রসেস, কিউ তো প্রথমেই জিরো, তাহলে ফাইনাল টেম্পারেচারটা আগে ক্যালকুলেট করা উচিত। প্রসেসটা অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেস। অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেস হলে আমরা টেম্পারেচার ভলিউম বা এখানে টেম্পারেচার প্রেশার রিলেশন অ্যাপ্লাই করতে পারবো না। ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে এখানে ইরিভার্সিবল আছে মানে আমাদের কী করতে হবে? আমাদের আসতে হবে যে ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ডেলি ইকুয়ালস টু ডব্লু। ডেলি ইকুয়ালস টু যদি ডব্লু হয় তাহলে এন সিভি বার, আচ্ছা এনসিভি, তোমাদের প্রসেসটা শিখিয়ে দিয়ে একবার দেখো, তারপর লিখো সিভি T2 মাইনাস T1 ইকুয়ালস টু মাইনাস ডাব্লু মানে পি এক্সটার্নাল V2 মাইনাস V1। V2কে লিখছি এনআর T2 বাই P2, V1 হচ্ছে এনআর T1 বাই P1। যেহেতু ভলিউম কিছু দেয়নি, এখানে প্রেশার দিয়েছে, তাই ডাইরেক্ট লিখলাম। এবার এনআর কমন নিয়ে বাইরে আসবে, পি এক্সটার্নালের জায়গায় পি এক্সটার্নাল ভ্যালু বসে দেবো। দেখো আমি ক্যালকুলেটার ইউজ না করে কী করে এখানে ক্যালকুলেট করবো। সবসময় যে তোমাদের দরকার পড়লে ক্যালকুলেটার ইউজ করবে, অসুবিধাই নেই তাতে। এন সিবির জায়গায় আমি লিখলাম 5/2R, T2 মাইনাস T1 কত দিয়েছে 300 কেলভিন, আচ্ছা 300 লিখলাম ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল কত দিয়েছে 1 atm ইন্টু এনআর কমন নিলাম, ভেতরে থাকছে T2 জানি না, P2 কত, ফাইনাল প্রেশার কত দিয়েছে 2 atm মাইনাস T1 কত 300 বাই ইনিশিয়াল প্রেশার দিয়েছে 5 atm, বসিয়ে দিলাম। এইটা করলে তোমার যেটা সুবিধা হবে, এক তো এন কেটে যাবে, আর কেটে যাবে, এন আর কেটে গেল। এবার দেখো এটাকে গুণ করে দাও, 5/2 T2 মাইনাস 3 into 5 1500/2 মানে 750 equals to minus T2/2 minus plus 60, 300 divided by 5 না এটা হ্যাঁ 60, 300 divided by 5। তাহলে এটাকে এদিকে আনি, এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 5T2/2 প্লাস T2/2 ইকুয়ালস টু 750 প্লাস 60। এটাকে এলসিএম করলে 2 উপরে 5 প্লাস 1 6, 3T2 ইকুয়ালস টু
এটা করলে কত হবে 810, তাহলে T2 ইকুয়ালস টু 810 ডিভাইডেড বাই 3, তাহলে 270 দেখো 270 কেলভিন হচ্ছে ফাইনাল টেম্পারেচার। প্রসেস যদি এই আর এর ভ্যালুগুলো ক্যালকুলেশনকে কমপ্লিকেটেড করে, আমার সুযোগ আছে আমি আর এর ভ্যালু কেটে দিলাম, 8.314 বসালে তোমার অবশ্যই ক্যালকুলেটারের দরকার পড়তো। এখানে ডেটা অনেক সহজ, দেখো কোনো ক্যালকুলেটর ছাড়াই আমরা ক্যালকুলেট দরকার পড়তে পারে, দরকার লাগলে করবে, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট দেখালাম যে নাও ইউজ করতে হতে পারে। ফাইনাল টেম্পারেচার পেয়ে গেলাম। ফাইনাল টেম্পারেচার যদি পেয়ে যাই তাহলে আমাদের ডেইলি কত NCV T2 মাইনাস T1, 2 মোল বলেছে, 2 মোল ইন্টু 5/2 ইন্টু 8.314 জুল পার মোল পার কেলভিন, আগে ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছে আর লিখছি না, ইন্টু ফাইনাল টেম্পারেচার 270, ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল 300, ডেইলির যা ভ্যালু আসবে সেটা। একই রকমভাবে ডেল H ইকুয়ালস টু NCP T2 মাইনাস T1, তাহলে 2 ইন্টু CP 5/2 আর CV, তাহলে 7/2 আর হচ্ছে CP 270 মাইনাস 300, দেখো কত আসছে ডেলি যা ডাব্লিউ তাই সেটা এদিকে করছে ডেলি। এটা যদি পেয়ে যাও তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এটা হয়ে যাবে ডেল H ইকুয়ালস টু NCP T2 মাইনাস T1, 2 ইন্টু 2 ইন্টু 5/2, এটা 7/2 ইন্টু 8.314 ইন্টু 270 মাইনাস 300, কিউ তো 0। দেখো কত আসছে ক্যালকুলেট করে। ডেলি আসবে -1247.1 জুল, তাহলে ডাব্লিউ তাই 1247.1 জুল। আর ডেলি H আসবে -1745.94 জুল। মিলিয়ে নাও, তারপর পরে প্রবলেমটা যাবো, নিজেরা ক্যালকুলেট করো, দেখো মিলছে কিনা। এখানে তো কিউ ইকুয়ালস টু 0 হবে সিন্স অ্যাডিয়াবেটিক প্রসেস। হয়েছে। এবার আমরা 3A-তে এটাকে একটু স্কিপ করে যাব, 3A-টা আমরা 4A-তে যাচ্ছি, 3A-টা পরে আসছে। পড়ো নিউমেরিক্যালটা আগে নিজে পড়ো, ডেটাটা কালেক্ট করার চেষ্টা করো, যেভাবে আমি লিখেছি যে নাম্বার অফ মোল কত, প্রসেসটা কি, ইনিশিয়াল প্রেশার ফাইন, যা যা দেওয়া আছে সেটা তোমরা লিখতে পারছো কিনা আগে ট্রাই করো। 1 mole of an ideal gas expand against a confining pressure। দেখো কনফাইনিং প্রেশার মনে আছে টার্মটা বলেছিলাম, রিভার্সেবল প্রসেস হলে কনফাইনিং প্রেশার টার্মটা দেয়, এর সাথে সাথে বলে দিয়েছে দ্যাট ইজ অ্যাট অল টাইমস ইনফাইনাইটেসিমালি লেস দেন দ্য গ্যাস প্রেশার। বোঝা গেল? তাহলে এটা কনফাইনিং প্রেশার মানে রিভার্সেবল প্রসেস, তাহলে N
আচ্ছা কি প্রসেস রিভার্সেবল প্রসেস হলো আর ফ্রম দ্য ইনিশিয়াল গ্যাস প্রেশার অফ 10 atm টু এ ফাইনাল অফ 0.4 atm দ্য টেম্পারেচার বিং কেপ্ট কনস্ট্যান্ট অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস তার মানে প্রসেসটা আইসোথার্মাল তাহলে এটা একটা কার এক্সাম্পল হচ্ছে আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস তাহলে দেখলে আমরা আগের যে দুটো নিউমেরিক্যাল করলাম প্রথমটা ছিল অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস পরেরটা ছিল অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেস অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার কীভাবে আমরা ক্যালকুলেট করি সেটা শিখলাম সেইভাবেই আমি নিউমেরিক্যালগুলোকে ডিজাইন করেছি অ্যান্ড দেন সেকেন্ড কোশ্চেনে অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেস সেক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেট করার প্রসিডিওরটা ডিফারেন্ট ছিল সেটা শিখলাম এবার যেটা এসছে সেটা কি আইসোথার্মাল রিভার্সেবল এরপর আইসোথার্মাল ইরিভার্সেবল আসবে তাহলে চারটে বেসিক যে প্রসেস সেটা সম্বন্ধে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেল কীভাবে ক্যালকুলেট করতে হয় আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস নাম্বার অফ মোল n ইকুয়ালস টু 1 মোল আইডিয়াল গ্যাস expand against a confining pressure reversible হয়ে গেছে একটা আউটলাইন from the initial gas pressure of 10 atm P1 হচ্ছে 10 atm of final of 0.4 atm 0.4 atm the temperature being kept constant temperature 273 Kelvin T1 T2 লিখলাম না যেহেতু টেম্পারেচার ফিক্সড how much work is done by the gas তখন আমাকে W কত জিজ্ঞাসা করেছে হোয়াটস দ্য চেঞ্জ ইন ইউ অ্যান্ড এইচ মানে ডেইলি কত ডেইলি এইচ কত জিজ্ঞাসা করেছে হাউ মাচ হিট ইজ অ্যাবজর্বড কিউ কত তাহলে যেহেতু প্রসেসটা আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস ফর আইসোথার্মাল প্রসেস ডেইলি আর ডেইলি এইচটা 0 হবে ডাইরেক্ট করবে না পরীক্ষার সময় লিখতে হবে তার জন্য নাম্বার থাকে ফর isothermal process T2 equals to T1 therefore daily equals to NCV T2 minus T1 equals to 0 and del H equals to NCP T2 minus T1 which is also equals to 0 এইটা লিখলে তবে ফুল মার্কসটা পাওয়া যায় নাহলে অনেকেই কী করে ডাইরেক্ট ডেইলি ইকুয়ালস টু 0 ডেইলি ইকুয়ালস টু 0 আইসোথার্মাল প্রসেস বলে সেটাও কেউ লেখে না যে ডাইরেক্ট লিখে দেয় ডেইলি ইকুয়ালস টু 0 ডেইলি তখন কিন্তু নাম্বার কেটে নেয় এটার জন্য নাম্বার দেয় না হাউ মাচ তাহলে এখানে তো 0 হয় হাউ মাচ ওয়ার্ক ইজ ডান তাহলে আমরা ওখানে বলেছিলাম যে আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস যদি হয় তাহলে আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস যদি হয় তাহলে W রিভার্সেবল ইকুয়ালস টু মাইনাস nRT ln প্রেশারের টার্মে আছে P1 বাই P2 এটাই আমাদের ফর্মুলা তাহলে W রিভার্সেবল equals to minus 1 mole into 8.314 joule per mole per Kelvin temperature 273 Kelvin ln initial pressure 10 atm by 0.4 atm atm কেটে যাবে কেলভিন ইনভার্স কেটে যাবে মোল ইনভার্স কেটে যাবে অ্যান্সার জুলে পাবে এটা আসবে মাইনাস 7305.9 কাছাকাছি এলেও হবে তাহলে কিউ কি হবে কিউ এটা মাইনাস হলে এটা প্লাস হবে মাইনাস মাইনাসে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস কিউ ডাব্লিউ যা পেয়েছি মাইনাস দিয়ে গুণ করলে সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস অ্যাবজর্ব বলেছি লিখতে পারো প্লাস না লিখলেও চলে 7305.9 জুল হচ্ছে কিউ এটা 1 নম্বর এটা 3 নম্বর এটা 2 নম্বর বোঝা যাচ্ছে এবার
পারা যাবে নিউমেরিক্যাল? থার্মোডাইনামিক্সের নিউমেরিক্যাল যে প্রসেসে তোমাদের করাচ্ছি, দেখো একটা অ্যাপ্রোচ হয় যে নিউমেরিক্যাল অনেক প্র্যাকটিস করলে খুব ভালো, সেই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি যদি আমি দেখি যে আমাকে ক্যালকুলেট করতে দিচ্ছে 4টে কোয়ান্টিটি, কী প্রসেস আছে, 2টো প্রসেস আছে, আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক, তার মধ্যে আর কি আছে, রিভার্সেবল আর ইরিভার্সেবল। এই যে প্রথমে তোমাদের ছকটা করে দিলাম, এইবার তার মধ্যে থেকে 4টে প্যারামিটার, 4টে প্রসেস বেরিয়ে আসছে যে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল, অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল, আইসোথার্মাল রিভার্সেবল, আইসোথার্মাল ইরিভার্সেবল, ওকে, ফর আইডিয়াল গ্যাস। আবার সেই 4টে ক্যাটাগরি ফর রিয়েল গ্যাস হতে পারে, ভ্যান ডের গ্যাসের ক্ষেত্রে হতে পারে। তখন ফর্মুলা অলমোস্ট সেম থাকে, 2-1টা চেঞ্জ হয়, বাট ঠিক আছে। 4টে প্রসেস যদি আমি ভালো করে শিখে যাই এবং 4টে রেসপেক্টে 10টা করে কোশ্চেন যদি থাকে, 40টা কোশ্চেন সলভ হয়, তাহলে আমি 40টা কোশ্চেন সলভ করাকে টার্গেট করব নাকি 4টে প্রসেস ভালো করে শেখাকে টার্গেট করব? ফলে কেউ বলে নিউমেরিক্যালের ওপর নিউমেরিক্যাল করে যাও, 200টা করলেও কমন আসে না। হ্যাঁ, 200টা করলেও কমন না আসতে পারে, কিন্তু আমি যদি প্রসেস জানি, এখানে ডেটা যাই থাকুক না কেন, আমি যদি ধরে ফেলি যে প্রসেসটা আইসোথার্মাল রিভার্সেবল বা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল বা অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল, তাহলে আমার 200টা নিউমেরিক্যাল করার কোনো প্রয়োজন নেই। আমি প্রসেসটা শিখবো, সেই রেসপেক্টে 5টা করে প্র্যাকটিস করলে আমি যদি ধরে নিতে পারি, আমি নিউমেরিক্যাল নামিয়ে দিতে পারবো পরীক্ষার সময়, তাই না? ফলে নাম্বার গেমে গিয়ে লাভ নেই যে 200টা কোশ্চেন প্র্যাকটিস করার পরেও কোনো কমন আসেনি, তারা ভুল করবে। প্রথম থেকেই যদি প্রসেসের ওপর কনসেন্ট্রেট করো যে কোন প্রসেসে হচ্ছে নিউমেরিক্যালটা আমি শিখছি, সেই প্রসেসের অন্য কোনো নিউমেরিক্যাল যদি দেয়, তখন আমি পারছি কিনা, এটা দেখার। আচ্ছা, 4A হলো, চলো এবার। আচ্ছা, 4A করার পর যেটা দরকার, আচ্ছা 5A-তেই চলো। A sample consisting of 2 moles helium is expanded isothermally, বলেই দিয়েছে isothermal process, isothermally at 22 degree Celsius from 22.8 liter to 31.7 liter. ওকে, দুটো ভলিউম দেওয়া রয়েছে, একবার রিভার্সিবলি, একবার এগেনস্ট এ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার হুইচ ইজ ইকুয়ালস টু ফাইনাল প্রেশার অফ দ্য গ্যাস, পি এক্সটার্নাল ইকুয়ালস টু P2, অ্যান্ড ফ্রি এক্সপানশন ফর 3 প্রসেস ক্যালকুলেট। দেখো, আইসোথার্মালি 3 রকমের প্রসেস হতে পারে, আইসোথার্মাল রিভার্সেবল হতে পারে, আইসোথার্মাল ইরিভার্সেবল কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার ইরিভার্সেবল হতে পারে, ফ্রি এক্সপানশনও হতে পারে, যে এখন অবধি যেটা করিনি আমরা। তাহলে আইসোথার্মাল একটা নিউমেরিক্যালেই আমি ডিজাইন করে 3টে প্রসেসকে করে দিয়েছি। তাহলে এটা যদি হয়, তাহলে আইসোথার্মাল রিভার্সেবলও জানবে, ইরিভার্সেবলও জানবে, ফ্রি এক্সপানশনও জানবে। 3টের ক্ষেত্রেই 4টে কোয়ান্টিটি আমি এখানে ক্যালকুলেট করতে বলছি। তাহলে প্রথমে অ্যাডিয়াবেটিক, এই আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস তো একটু আগেই করলে, এখানে জাস্ট শেখার বাকি দুটো, ঠিক আছে। প্রথমটা আগে নিজেরা করো না। আইসোথার্মাল রিভার্সেবল যদি হয়, তাহলে 4টে কোয়ান্টিটি কী হবে? দেখো, প্রথমে হচ্ছে ডেলি আর ডেল এইচটা যেহেতু স্টেট ফাংশন, ই আর এইচ যেহেতু স্টেট ফাংশন, ইন্ডিপেন্ডেন্ট অন দ্য পাথ অফ দ্য প্রসেস, সে ফ্রি এক্সপানশন হোক, ইরিভার্সেবল হোক, রিভার্সেবল হোক, সেমই হবে। ডেলি 0 হবে, T2 ইকুয়ালস টু যেহেতু T1, ডেল এইচও 0 হবে। তাহলে আমরা প্রথমেই এটা করে নেব। তাহলে 3টে প্রসেসের ক্ষেত্রেই ফর অ্যাভাব 3 processes, above 3 process, daily equals to T2 equals to T1, n CV T2 minus T1 equals to 0, and del H equals to n CP T2 minus T1 equals to 0. এটা প্রথমে আমি করে নিলাম। তারপর আমি A B করে করবো যে রিভার্সেবলি হলে W রিভার্সেবল কত, আগে করে নাও। W রিভার্সেবল ইকুয়ালস টু মাইনাস NRT ln, ভলিউমে আছে, তাহলে V2 মাইনাস V1। আমরা ইউনিট বসাচ্ছি না, 1 ইন্টু আর, ও 2 মোল, এটা 2 মোল বলেছে, 2 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার 22
ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 295 কেলভিন। এলএন ফাইনাল ভলিউম 31.7 ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম 22.8। ক্যালকুলেট করতে পারবে। ডব্লিউ রিভার্সেবল হয়ে গেল। কিউ তাহলে কী হবে, এখানে এটা মাইনাসে আসবে, পরেরটা তাহলে প্লাসে আসবে, এটা মাইনাসে আসবে, এটা প্লাসে আসবে, যা আসবে। এটা আসবে তোমাদের -1616.55 জুল। তাহলে এটা +1616.55 জুল। ডেলি 0 হয়ে গেছে, ডাব্লিউ পেয়ে গেছি, কিউ পেয়ে গেছে ফর রিভার্সেবল প্রসেস। ফর ইরিভার্সেবল প্রসেস আমি কি করতে পারি? ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কি হবে, ডেলি ইজ তো জিরোই, খালি চেঞ্জ হবে কোথায়, যেটা পাথ ফাংশন, মানে ডাব্লিউ আর কিউ, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস কিউ, ডাব্লিউ ইরিভার্সেবল ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1। এখানে এক্সটার্নাল প্রেশার ফাইনাল প্রেশারের সমান বলেছে, আর ফাইনাল প্রেশার আমরা জানি না, দেখা যাক ক্যালকুলেট করে নি, কিছু বলেনি। ফাইনাল প্রেশার মাইনাস P2 ইন্টু, আচ্ছা এখানে লিখে দিই -P2 ইন্টু V2 মাইনাস V1। এবার P2 তো জানি না, কিন্তু দুটো ভলিউম জানি, ফাইনাল ভলিউম জানি, টেম্পারেচার তো ফিক্সড, তাহলে এই P2 জায়গায় আমি বসাতে পারি nRT বাই V2 বসাতে পারি P2 জায়গায়, যেহেতু প্রসেসটা আইসোথার্মাল, আইডিয়াল গ্যাস বলেছে, তাহলে P2 V2 ইকুয়ালস টু nRT, P2 ইকুয়ালস টু nRT বাই V2 ইন্টু V2 মাইনাস V1। মাইনাস nRT 1 মাইনাস V1 বাই V2 minus 2 mole into 8.314 into 295 into 1 minus initial volume ছিল 22.8 by 31.7, যা আসবে সেটা মাইনাস এটা প্লাস আসবে। It is -1377.18 -1377.18 জুল। তাহলে কিউ আসবে +1377.18 জুল। এবার কি ফর ফ্রি এক্সপানশনও কিন্তু একটা ইরিভার্সেবল প্রসেস। এবার ফ্রি এক্সপানশন মানে এক্সটার্নাল প্রেশার জিরো। ফ্রি এক্সপানশন মানে কি হয়, এক্সটার্নাল প্রেশার জিরো হলে কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু জিরো, সিন্স পি এক্সটার্নাল ইকুয়ালস টু জিরো, ডাব্লিউ ইকুয়ালস টু জিরো হয়ে গেল। আইসোথার্মাল প্রসেস ডাব্লিউ ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে ডেলি তো জিরো, ডেলিও জিরো, সো কিউ অটোমেটিক ডেলি ইকুয়ালস টু, তো ডেলি যেহেতু জিরো, ডাব্লিউ ইকুয়ালস টু তো মাইনাস কিউ, তাহলে ডাব্লিউ যদি জিরো হয় কিউও জিরো হয়ে যাবে। তাহলে ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে চারটে কোয়ান্টিটি, মানে ডেলি তো জিরো ছিলই, ডাব্লিউও জিরো, কিউও জিরো, চারটে কোয়ান্টিটি জিরো। এটা কি আইসোথার্মাল ফ্রি এক্সপানশন, বিহেভস অ্যাজ অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস। থিওরিটিক্যালি পড়েছিলাম আমরা, নিউমেরিক্যালও দেখো সেটাই আমরা পেলাম। কিউ ইকুয়ালস আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক, সরি কি ছিল, আইসোথার্মাল ইরিভার্সেবল প্রসেস ছিল সেটা। আইসোথার্মাল ফ্রি এক্সপানশন বিহেভস অ্যাজ অ্যাডিয়াবেটিক প্রসেস, কিউ ইকুয়ালস টু জিরো। ফলে যদি ফ্রি এক্সপানশন হয় না, তাহলে ডাব্লু, কিউ, ডেলি, ডেলএইচ
চারটেই জিরো হয়, সে অ্যাডিয়াবেটিক হোক বা আইসোথার্মাল। কারণ আমরা ওটা ঘুরিয়ে পড়েছিলাম যে অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন বিহেভস অ্যাজ অ্যান আইসোথার্মাল প্রসেস, আর এটা পড়েছিলাম যে এই আইসোথার্মাল ফ্রি এক্সপানশন বিহেভস অ্যাজ অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন বিহেভস অ্যাজ আইসোথার্মাল প্রসেস। তাহলে ফ্রি এক্সপানশন যদি হয় তাহলে চারটে কোয়ান্টিটি জিরো হয়। তো জিরোটা দেখিয়ে দিতে হবে যে কীভাবে জিরো হচ্ছে, কোন লজিকে জিরো হচ্ছে। সিক্স এ বলেছে ফর এ সার্টেন গ্যাস ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট এ আর বি বলে দিয়েছে, এবার আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসের দিকে আসছে। এ আর বি বলে দেওয়া আছে, হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক পারফর্মড ইন দ্য এক্সপানশন অফ 2 moles অফ গ্যাস ফ্রম 4 লিটার টু 40 লিটার অ্যাট 300। ম্যাক্সিমাম ওয়ার্ক কোথায় হয়? রিভার্সেবল প্রসেসে। রিভার্সেবল প্রসেসে যদি আমরা ম্যাক্সিমাম ওয়ার্ক পাই, এটা আমরা জানি রিভার্সেবল প্রসেসে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান হয়। তো ম্যাক্সিমাম ওয়ার্ক ডান যদি রিভার্সেবল প্রসেসে হয় তাহলে সেক্ষেত্রে আসলে এটা রিভার্সেবল প্রসেস, ভ্যান ডের ওয়ালস গ্যাসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালুটা বার করতে বলেছে। আচ্ছা, ওয়ার্ক ডান যদি বার করতে বলে তাহলে ওয়ার্ক ডান মানে আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস V1 টু V2 পি ইন্টারনাল ইন্টু ডিভি। এবার এইখানেই আমরা এনআরটি বাই ভি বসাতাম, সেখান থেকে এনআরটি বাইরে গিয়ে আইসোথার্মাল প্রসেসে ডিভি বাই ভি হতে এলএন V2 বাই V1 করতাম। এবার এখানে কি বলেছে, এটা ভ্যান ডের ওয়ালস গ্যাস, তাহলে এর ক্ষেত্রে ইন্টারনাল প্রেশার কী হবে, V1 ইন্টিগ্রেশন V1 টু V2 পি ইন্টারনাল, যেটা এই পি ইকুয়ালস টু কত, ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেট অনুযায়ী আমি বলতে পারি ফর এন মোল অফ গ্যাস এনআরটি বাই ভি মাইনাস এন ভি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি। পি এর জায়গায় ভ্যালুটা বসালাম, আমি ফর্মুলা তৈরি করার চেষ্টা করছি, তারপর তো ভ্যালুগুলো পুট করে দিলে হয়েই যাবে। তাহলে ডাব্লিউ রিভার্সেবল ইকুয়ালস টু, এটা রিভার্সেবল ইকুয়ালস টু, আচ্ছা এটাকে আলাদা করি, মাইনাস যেহেতু আইসোথার্মাল এনআরটি এলএন V2 মাইনাস এনবি বাই V1 মাইনাস এনবি, মাইনাস মাইনাসে প্লাস এন স্কোয়ার এ বাইরে যাবে, 1/v স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 1/v, সেই মাইনাসটাকে অফ করতে 1/v1 মাইনাস 1/v2। এই হচ্ছে আমার ওয়ার্কিং ফর্মুলা। সার্টেন গ্যাস ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট এ বি ভ্যালু বলে দিয়েছে, 2 মোল বলে দিয়েছে, তাহলে আমার ফর্মুলা মাইনাস 2 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার 300 কেলভিন, এলএন ফাইনাল ভলিউম 40 মাইনাস 2 ইন্টু বি কত দিয়েছে 0.057 বাই ইনিশিয়াল ভলিউম দিয়েছে 4 মাইনাস 2 ইন্টু 0.057 প্লাস 2 স্কোয়ার এ 6.69 into 1/4 minus 1/40. ক্যালকুলেট করো। ইউনিটটা ঠিকঠাক করে ক্যালকুলেশন রেখো, কারণ যে অ্যান্সারটা আসবে এখানের ইউনিট কেটে যাবে, এখানে কেলভিন জুল পার মোলে থাকছে, কিন্তু এই দিকটা একটা ইউনিটের প্রবলেম হলেও হতে পারে। দেখি তো, ইউনিটের প্রবলেম যেটা 1.69, এখানে এর ইউনিট কি এটিএম, লিটার স্কোয়ার, মোল টু দি পাওয়ার -2, এখানে লিটার এটিএমে চলে আসছে, আর 1/4 মাইনাস 1/40 ইন্টু 1/লিটার, তাহলে লিটার একটা কাটছে, লিটার এটিএম ডান দিকে লিটার এটিএম থাকছে, মোল টু দি পাওয়ার -2, এখানে
মোল স্কোয়ার, 2 স্কোয়ার হয়েছে এটা মোল স্কোয়ার, এখানে পেয়ে যাবে মোল স্কোয়ার এটার জন্য। এটার জন্য এটা, তাহলে দেখো মোল স্কোয়ার পার মোল স্কোয়ার কেটে যাচ্ছে, এই লিটারের সাথে একটা লিটার এটিএম ডান দিকে থাকছে, আর বাঁ দিকের টার্মটা যেটা ফার্স্ট টার্মটা সেখানে জুল জুল শুধু থাকছে, মোলটা কেটে যাচ্ছে জুল, আর এই এটা কেলভিনটাও কেটে যাচ্ছে। তাহলে এখানে এটাকে কি করতে হবে, এটাকে জুলে কনভার্ট করতে হবে। এই যে ভ্যালুটা পাবে এর সাথে 101.39 গুণ করে দেবে, ডান দিকের যে পার্টটা পাবে সেকেন্ড পার্টটা, তার সাথে এটা কী হবে, লিটার এটিএমে পাচ্ছ 101.39 দিলে জুলে চলে যাবে, আর ফার্স্ট পার্টটা তো জুলেই আছে, তাহলে তোমার অরিজিনাল ঠিক অ্যান্সার আসবে, নাহলে কিন্তু ভুল অ্যান্সার আসবে। এটাও একটা শেখার বিষয় এখানে দাঁড়ালো। -11.005 -11.005 কিলোজুলে লিখলো, এরকম একটা অ্যান্সার আমরা এখানে এক্সপেক্ট করব। হয়েছে। কোশ্চেন নাম্বার 7, এইটা তোমরা করো, আমি অ্যান্সার বলে দেবো। আমরা করেছি এই ধরনের কোশ্চেন। 1 mole of an ideal monoatomic gas initially at 27 degrees Celsius and occupying a volume of 10 liter undergo adiabatic expansion into different ways till the final volume of each case increases to 20 liter। তার মানে V1 10 লিটার, V2 20 লিটার, ভলিউম ডবল হচ্ছে। একবার বলেছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন এগেনস্ট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার, তার মানে কি অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেস, আর একবার বলেছে এক্সপানশন এগেনস্ট জিরো প্রেশার। এগেনস্ট জিরো প্রেশার মানে কি বলছে, ফ্রি এক্সপানশন, এই দুটো ক্ষেত্রে ওয়ার্ক ডান আর ফাইনাল টেম্পারেচার, বাকি না ফাইনাল টেম্পারেচার ওয়ার্ক ডান দুটো আলাদা আলাদা ক্ষেত্রে বার করতে বলেছে। তাহলে এবার তোমাদের কাজ কী হবে, প্রথমটা করো, এরকম অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেসের তো আমি প্রবলেম করিয়েছি। প্রথমটা কি, অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেস, তার ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি করে আমরা ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেট করি দেখে নাও, যদি না মনে থাকে দেখে করার চেষ্টা করো, টাইম নাও কিন্তু নিজে হাতে করো, এখনই করো, পরের জন্য ফেলে রাখবেন। যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস ডেলি ইকুয়ালস টু ডাব্লিউ মনে রাখবে, ওয়ার্ক ডান বার করতে বলেছে, কারণ আসলে তোমাকে ডেলি বার করতে বলেছে, ফাইনাল টেম্পারেচার না হলে ডেলি পাবেন। ডেলি ইকুয়ালস টু ডাব্লিউ থেকে স্টার্ট করো, কারণ ইরিভার্সিবল প্রসেস এখানে টেম্পারেচার প্রেশার বা টেম্পারেচার ভলিউম রিলেশন আমরা ইউজ করতে পারবো না।
হলো এখান থেকে ফাইনাল টেম্পারেচার যেটা তোমাদের আসবে সেটা আসবে 218.69 কেলভিন, কাছাকাছি এলেই হবে 0.6 বা 0.5 এরকম বা 0.7 ফাইনাল টেম্পারেচার আসবে এটা। আর সেখান থেকে ডাব্লু যদি বার করে ডেলি ইকুয়ালস টু ডাব্লু, তাহলে ডেলি ইকুয়ালস টু এন সিভি T2 minus T1 which is equals to W আসবে, এটা ক্যালকুলেট করে দেখে নিও -1013.9 জুলের কাছাকাছি। বারবার ধরে বলছি কাছাকাছি এলেই হবে, কারণ সবার অ্যাকুরেসি লেভেল সেম থাকে না। আর এটা হলো অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে। আর যদি ফ্রি এক্সপানশন বলে, এক্সপানশন এগেন্স্ট জিরো প্রেশার, অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন বিহেভস অ্যাজ অ্যান isothermal process, তাহলে adiabatic process as adiabatic Q equals to 0 for free expansion, যে কোশ্চেনটা ক্লাসে করেছিলাম ওটাকে এখানে লিখতে হবে। ফর ফ্রি এক্সপানশন W equals to 0 from first law of thermodynamics, ডেলি ইকুয়ালস টু 0, ডেলি ইকুয়ালস টু যদি 0 হয় therefore del T equals to 0, T2 equals to T1, তাহলে ফাইনাল টেম্পারেচার কী হবে? ইনিশিয়াল টেম্পারেচারের সমান হবে। ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? 27 ডিগ্রি সেলসিয়াস, মানে ফাইনাল টেম্পারেচারও 27 ডিগ্রি সেলসিয়াস হবে। আর ওয়ার্ক ডানের ভ্যালু তো 0, আগেই বললাম ফ্রি এক্সপানশন, সিন্স পি এক্সটার্নাল ইকুয়ালস টু 0। রিজন দিয়ে দিলেই হয়ে যাবে। চলো 7A হলো। এবার আমরা 8A-তে যাই। এটা একটু বড় প্রবলেম, কিন্তু শেখার আছে। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের প্রবলেম 2-3 বার ইউনিভার্সিটিতে লাস্ট 20 ইয়ার্সে এসছে। কি বলছে দেখো, যে 1 mole of an ideal gas with CV equals to 3.0 calorie per mole per Kelvin। আচ্ছা, CV equals to 3.0 ক্যালোরি, তাহলে এটাকে জুলে কনভার্ট করে নিতে হবে। জুলে যদি কনভার্ট করে নিই তাহলে এটা 4.18 দিয়ে মাল্টিপ্লাই করলে 12.55। তাহলে এখানে আমি লিখছি CV equals to 12.55 জুল পার মোল পার কেলভিন, ইনিশিয়ালি অ্যাট STP মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, টেম্পারেচার 273 কেলভিন, প্রেশার 1 atm, তাহলে P1। আচ্ছা, CV যদি এটা হয়, CP কত হবে? CV প্লাস আর মানে এত, এটা প্লাস 8.314, 12.55 প্লাস 8.314, এটা করলে আসে, একেবারে করে নিই, এটা 20.86 জুল পার মোল পার কেলভিন। এখান থেকে সিপি বাই সিভি যদি করো দেখবে 1.66 আসছে। গামাটা বার করে নিলাম। ইনিশিয়ালি অ্যাট STP, ইনিশিয়াল টেম্পারেচার প্রেশার দেওয়া আছে। তারপর দেখছি ইজ পুট থ্রু দ্য ফলোয়িং রিভার্সেবল সাইকেল, একটা রিভার্সেবল সাইকেল এটাকে রাখা হয়েছে। প্রথম স্টেপ কি? স্টেট 1 থেকে 2-তে যখন যাচ্ছে বলছে হিটেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম টু টুয়াইস দ্য ইনিশিয়াল টেম্পারেচার। প্রথমে ভলিউম কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারটাকে ডবল করা হচ্ছে। তারপরে কি বলছে? স্টেট 2 থেকে 3-তে যখন যাচ্ছে, স্টেট 2 থেকে 3-তে যখন যাচ্ছে, তখন বলছে এক্সপ্যান্ড অ্যাডিয়াবেটিক্যালি আনটিল ইট ইজ ব্যাক টু দ্য ইনিশিয়াল টেম্পারেচার। অ্যাডিয়াবেটিক এক্সপানশন করা হচ্ছে। অ্যাডিয়াবেটিক এক্সপানশনে কী হবে? টেম্পারেচার ডিক্রিজ করবে। বলছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন ততক্ষণ অবধি করা হচ্ছে যতক্ষণ না যে আগের স্টেপে যে টেম্পারেচারটা ডবল করেছিলাম সেটা আবার প্রথমে টেম্পারেচারে ফেরত আসছে। স্টেজ 3 থেকে 1 মানে সাইক্লিক প্রসেস, 3 থেকে 1 কম্প্রেসড আইসোথার্মালি ভলিউম কমানো হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে টু স্টেট 1। ডিপিক্ট দ্য সাইকেল ইন এ ভি ভার্সেস টি ডায়াগ্রাম, ভলিউম ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রাম এই সাইকেলটা ড্র করতে বলেছে। অ্যান্ড ক্যালকুলেট QW ডেলি ফর দ্য সাইকেল, পুরো সাইকেলের জন্য QW আর ডেলি ক্যালকুলেট করতে হবে। এবার প্রথমেই তাহলে আমাদের আগে আমরা ড্র করি।
প্রথমে বলেছে স্টেট 1 থেকে 2 হিটেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা, এদিকে ভলিউম রাখি, ভলিউম ভার্সেস টেম্পারেচার বলেছে, এদিকে টেম্পারেচার রাখছে। প্রথমে হিটেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার ডবল করা হচ্ছে। যদি আমি এখান থেকে শুরু করি, ভলিউম কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার ডবল করা হচ্ছে। ভলিউম কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার ধরো ডবল করা হচ্ছে। এখানে টেম্পারেচার T1, এখানে টেম্পারেচার ধরো 2T1, টেম্পারেচার ডবল করা হচ্ছে। স্টেট 1 থেকে 2। আচ্ছা, স্টেট 2 থেকে 3 যেটা বলছে এক্সপ্যান্ড অ্যাডিয়াবেটিক্যালি আনটিল ইট ইজ ব্যাক টু দ্য ইনিশিয়াল টেম্পারেচার। এক্সপ্যান্ড অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড যদি করে তাহলে ভলিউম বাড়বে কিন্তু টেম্পারেচার কমবে। তাহলে দেখো তো এটা করা যায় কিনা। ভলিউম বাড়বে, টেম্পারেচার কমবে। ভলিউম বাড়ছে ওপর দিকে, টেম্পারেচার কমছে যতক্ষণ না ইনিশিয়াল টেম্পারেচারে গেছে। আর স্টেপ 3 to 1, মানে এটা স্টেপ 3 থেকে 1 হচ্ছে কম্প্রেশন। টেম্পারেচার T1 এ কনস্ট্যান্ট রেখে কম্প্রেশন করছে, তাহলে ভলিউম কনস্ট্যান্ট রেখে, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে ভলিউম ডিক্রিজ করানো হচ্ছে। তাহলে আমার ডায়াগ্রামটা দেখতে এরকম হলো। তাহলে ইনিশিয়ালি এসটিপিতে ছিল, এসটিপিতে থাকা মানে ইনিশিয়াল টেম্পারেচার কত 273 কেলভিন, ভলিউম কত 22.4 লিটার, আর প্রেশার হচ্ছে 180। আচ্ছা, 273 ভলিউম 22.4 লিটার, তারপর টেম্পারেচারটা ডবল করা হয়েছে। প্রত্যেকটা স্টেপে আমার তাহলে প্রথম কাজটা কমপ্লিট হলো, ভলিউম ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রাম করে নিলাম। তারপর বলেছে প্রত্যেকটা এই ক্যালকুলেট কিউডব্লিউ ডেইলি ফর দ্য সাইকেল। তাহলে পুরো সাইকেলটার জন্য কিউডব্লিউ আর ডেইলি কত হবে। তাহলে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা স্টেপের জন্য কিউডব্লিউ ডেইলি ক্যালকুলেট করতে হবে, করে শেষে অ্যাড করতে হবে, তাহলে টোটালটা পাবো। তাহলে স্টেপ 1 থেকে 2 যদি করি আমি, স্টেপ 1 থেকে 2 ফর স্টেপ 1 থেকে স্টেপ 2, স্টেপ 1টা কি, ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিভি ইকুয়ালস টু 0 হবে। ডিভি যদি 0 হয় তাহলে ওয়ার্ক ডান 0 মাইনাস পি ডিভি, ওয়ার্ক ডান 0। তাহলে এখানে ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট তাহলে ডিভি ইকুয়ালস টু 0 হওয়ায় W1 বলছি প্রথমে, W1 ইকুয়ালস টু 0, W1 ইকুয়ালস টু 0, ওয়ার্ক ডানটা 0 হয়ে গেল। W যদি 0 হয় তাহলে প্রসেসটা যেহেতু ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় রয়েছে, তাহলে আইসোকোরিক প্রসেস প্রথমটা, তাই না, আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস। তাহলে ডেল ইটা কত হবে, ডেল E1 এন সিভি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এরকমভাবে লিখছে তোমাদের সুবিধা হবে। নাম্বার অফ মোল কিন্তু 1 দিয়েছে, সিভি কত, সিভি আছে 12.55, ফাইনাল টেম্পারেচার হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচারের ডবল, তাহলে 2Ti মাইনাস টিআই, তাহলে টিআই 12.55 ইন্টু 273 কেলভিন। এটা করলে আসবে 3426.15
জুল জুল, মোল কেটে যাবে মোল ইনভার্সের সাথে এটা। তাহলে ডেল E1 এটা আসছে, ডাব্লু পেয়ে গেছি, আর কিউ কত এখানে, ডাব্লু যদি 0 হয় তাহলে ডেল ই ইকুয়ালস টু কিউ, তাহলে Q1 অলসো 3426.14, ঠিক করছি তো? যেহেতু ডাব্লু 0, ডেল ই ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু, ডাব্লু 0, তাহলে ডেল ই ইকুয়ালস টু কিউ, ডেলি পেয়ে গেছি, ডেলি যা কিউও তাই। তাহলে প্রথম স্টেপের জন্য 3টে কোয়ান্টিটি আমি ক্যালকুলেট করে নিলাম। এবার স্টেপ 2 to 3, স্টেপ 2 to স্টেপ 3। প্রসেসটা কি? অ্যাডিয়াবেটিক প্রসেস। প্রসেসটা কি? অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা কি? আইসোকোরিক প্রসেস। এটা কি? আইসোথার্মাল প্রসেস। স্টেপ 2 থেকে স্টেপ 3, কিউ তো 0 হয়ে গেল, তার মানে Q2 এটাকে যদি ধরি, Q2 ইকুয়ালস টু 0, তাহলে ডেলি টু কী হবে? W2 এর সমান ডেলি 2 ইকুয়ালস টু W2 এর সমান ইকুয়ালস টু NCV TF মাইনাস TI। তাহলে এখানে এটা হচ্ছে TI, এখান থেকে এখানে যখন যাচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার ছিল 2 TI আর ফাইনাল হবে TI। তাহলে এখান থেকে আমি করব কি, এটাকে 1 ইন্টু 12.55 ইন্টু ফাইনাল টেম্পারেচার কত, এই এখান থেকে শুরু হয়েছে, এখানে ফাইনালটা কত TI, ইনিশিয়ালটা কত 2 TI, তাহলে মাইনাস TI থাকছে, তাহলে মাইনাস 12.55 ইন্টু 273, তার মানে এই ভ্যালুটাই আসবে, মাইনাসে আসবে মাইনাস 3426.15 জুল। তাহলে এর ক্ষেত্রেও 3টে কোয়ান্টিটি Q2 0 হয়ে গেল, ডেলি 2 এটা W2 এর সমান, সেটার ভ্যালু মাইনাস দিস হলো। এবার স্টেপ 3 to 1, ফর স্টেপ 3 to 1, এটা কি? আইসোথার্মাল প্রসেস। ডেল টি ইকুয়ালস টু 0, ডেল টি ইকুয়ালস টু 0 মানে ডেল E3 ইকুয়ালস টু 0, ডেল E3 ডাইরেক্টলি ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে ডাইরেক্টলি যদি এ হয় তাহলে কিউ ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস কিউ, therefore W ইকুয়ালস টু মাইনাস কিউ। তাহলে ডাব্লুর জন্য আমাদের কি দরকার? কম্প্রেশন। তাহলে ডাব্লু, এটা ডাব্লুটা কত 3, Q3, তাহলে W3 ইকুয়ালস টু কত হবে? মাইনাস NRTI, ওখানে ইনিশিয়াল টেম্পারেচারে ছিল ln, ভলিউম কম্প্রেস করা হয়েছে, ফাইনাল ভলিউম VF বাই VI, যেহেতু রিভার্সেবল প্রসেস বলেছিল পুরো সাইকেলটাই। এবার 1 মোল তো আছে, 8.314 জুল ইন্টু TI কত 273 ln, ফাইনাল ভলিউম কত? এই ভলিউমটা, ফাইনাল ভলিউম হচ্ছে STPতে ছিল, এই পয়েন্টটা হচ্ছে ফাইনাল, এই পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল, এটা ফাইনাল। তাহলে ফাইনালটা দেখো, ফাইনালটা হচ্ছে ভলিউমটা কত 22.4, তাহলে ফাইনাল ভলিউম 22.4 লিটার। ইনিশিয়াল ভলিউম কত? ইনিশিয়াল ভলিউম মানে এখানে ভলিউম কত এটা আমি জানি না, এখানে ভলিউমটা তো দেওয়া নেই। প্রথমে বলেছিল
এসটিপিতে আছে, তার মানে আমি সেখান থেকে এসটিপির ভলিউমটাকে ইউজ করেছি 22.4 লিটার। বাট এই ইনিশিয়াল ভলিউমটা এখানে দরকার, সেটা তো নেই আমার কাছে। তাহলে আমি কি করতে পারি? তার আগের স্টেপের হেল্প নিতে পারি। আগের স্টেপটা ছিল অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস। অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে আমরা ইনিশিয়াল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার জানি। একটা ভলিউম টেম্পারেচার ডবল হয়েছিল, এটা প্রেশার জানা ছিল আমাদের। হ্যাঁ, ইনিশিয়াল ভলিউম আমাদের জানা, ফাইনাল ভলিউম আমাদের বার করতে হবে। ভলিউম তো কনস্ট্যান্ট ছিল, তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, এই পয়েন্টে যা 22.4, এখানেও ভলিউম 22.4 লিটার। ভলিউম কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার ডবল করা হয়েছিল, তাহলে এই পয়েন্টে 22.4 লিটার। দুটো টেম্পারেচার আমরা জানি, তাহলে টেম্পারেচার ভলিউম রিলেশন থেকে আমি এই ভলিউমটা বার করে নিতে পারি। তাহলে এখানে এটা হবে আমার ভিআই, এটা হবে আমার ভিআই, এটা আমার ভিএফ। তাহলে সেই অনুযায়ী একটু আমি স্লাইড চেঞ্জ করতে হচ্ছে, তোমরা খাতায় দেখতেই পারো যে এখান থেকে আমি কি করব, একটু রাফে করে নেব যে টিআই ভিআই টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু টিএফ ভিএফ টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, টিআই ইনিশিয়াল টেম্পারেচার কত? ইনিশিয়াল টেম্পারেচার কত? 2 টিআই। ইনিশিয়াল ভলিউম কত? 22.4 লিটার টু দি পাওয়ার গামা মাইনাস 1, 1.66 মাইনাস 1 প্রথমে বার করে রেখেছিলাম। ফাইনাল টেম্পারেচার কত? ফাইনাল টেম্পারেচার হচ্ছে ইনিশিয়াল টিআই এর সমান, তাহলে টিআই ইন্টু ফাইনাল ভলিউম আমাদের বার করতে হবে 1.66 মাইনাস 1। তাহলে ভিএফ ভি ফাইনাল ইকুয়ালস টু 2 ইন্টু 273 ইন্টু 22.4 টু দি পাওয়ার 0.66 ডিভাইডেড বাই টিআই। টিআই তো এমনি কেটে যাবে। আচ্ছা, টিআই একটা কেটে আছে, টিআই 273, আচ্ছা যা করে দিলাম 273 টু দি পাওয়ার 1/0.66। দেখো করে কত আসছে। ফাইনাল ভলিউমটা এখান থেকে ক্যালকুলেট করলে পাবে, এটা আসবে 64.02 লিটার। এই ভ্যালুটাই আমরা এখানে বসাবো 64.02। তাহলে আমরা W3টা পেয়ে যাব। এখানে ভ্যালু আসবে 2383.5 জুল। W3 পেয়ে গেছি, যেটা কিনা Q3 কত? -2383.5 জুল। এই অবধি আমাদের হলো। এইবার আমরা কি করব? অ্যাড করব ভ্যালুগুলোকে। ডেল ই ইকুয়ালস টু ডেল E1 প্লাস ডেল E2 প্লাস ডেল E3। ডেল E1 কত এসছে? ডেল E1 দেখো, চেক করো। ডেল E1 কত এসছিল? 3426.15 প্লাস ডেল E2 কত এসছিল? ডেল E2 এসছিল -3426.15। ডেল E3 কত এসছিল? 0। মানে এটা কেটে গেলে ওভারঅল ডেলির ভ্যালু কত আসছে? 0 আসছে পুরো সাইকেলটার জন্য।
এবার W ইকুয়ালস টু W1 প্লাস W2 প্লাস W3 বসাও। W1 প্রথম কত পেয়েছিলাম? W1 পেয়েছিলাম প্রথমে 0 প্লাস W2 কত পেয়েছি? W2 পেয়েছি -3426 -3426.15 আর W3 কত পেয়েছি? W3 প্লাসে পেয়েছি, প্লাস কম্প্রেশন ছিল, প্লাস 2383.5। এটা করলে আমাদের ভ্যালু আসবে W আসবে মাইনাস, আচ্ছা আমি কিলো জুলে এটাকে এক্সপ্রেস করছি একটু বড়, -1.043 কিলো জুল। জুলে তোমাদের নর্মাল অ্যান্সার বেরোবে, সেটাকে কিলো জুলে কনভার্ট করে লিখেছি, এটা আসছে। তাহলে ডেইলি যদি 0 হয় তাহলে W ইকুয়ালস টু মাইনাস কিউ হয়, তাহলে কিউ ইকুয়ালস টু প্লাস, এটাই হওয়া উচিত। তাও দেখে নাও, কিউ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3। Q1 কত দেখো? Q1 ফার্স্ট স্টেপ, Q1 কত পেয়েছিলে? 3426.15। Q2 কত? 0। Q3 কত? এটা -2383 -2383.5। দেখো আগেরটাও যেটা ছিল এটারই মাইনাস হবে, এটার প্লাস হবে 1.043 কিলোজুল। অ্যান্সারটা লক্ষ্য করে দেখো, যেহেতু এটা সাইক্লিক প্রসেস না, তোমরা এখানে বুঝে যাবে যে তুমি অঙ্কটা ঠিক করছো কি ভুল করছো। তার কারণ যেহেতু সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কী হয়, সমস্ত স্টেট ফাংশনের ভ্যালু 0 হয়, তাই না? সাইক্লিক ইন্টিগ্রাল অফ এনি স্টেট ফাংশন মাস্ট বি ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন, দেখো তার ফাইনাল রেজাল্টটা ডেইলি ইকুয়ালস টু 0 পেয়েছে। ডেইলি ইকুয়ালস টু 0 যদি হয়, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী হওয়া উচিত? W ইকুয়ালস টু মাইনাস কিউ। তাহলে W যেটা পেয়েছি, কিউ সেম ভ্যালু পাবো, সেম ইন ম্যাগনিচিউড, ইকুয়াল ইন ম্যাগনিচিউড বাট অপোজিট ইন সাইন পাবো। সেটা এখানে পেয়েছি, তার মানে আমার নিউমেরিক্যালটা ঠিক আছে, এটা বুঝতে হবে। কারণ যে প্রসেসটা আমি এখানে নিউমেরিক্যালে দিয়েছি সেটা একটা 1 থেকে শুরু করে 2, 2 থেকে 3, 3 থেকে আবার 1, এটা একটা সাইক্লিক রিভার্সেবল প্রসেস বলা আছে। রিভার্সেবল বলেছিল, প্রসেসটা সাইক্লিক। তা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে যে কোনো স্টেট ফাংশনের ভ্যালুটা 0 আসবে। তো ইন্টারনাল এনার্জি এখানে বলেছিল ইন্টারনাল যে ভ্যালুটা 0 আসছে, সেটা দেখে আমরা বুঝবো যে আমার সমস্ত জায়গায় ক্যালকুলেশন ঠিক আছে এই ধরনের প্রবলেমে। এটা খুব ভালো করে প্র্যাকটিস করো, অনেকগুলো পার্টও শেখা যাবে। আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক ছাড়াও এখানে দেখো আইসোকোরিক প্রসেস ছিল, অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল, আইসোকোরিক প্রসেসটা এখানে ইনক্লুড করা ছিল। এই প্রবলেমটা ভালো করে প্র্যাকটিস করো। যখন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সেকেন্ড ল কমপ্লিট করার পরে আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো করবো, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়া কমপ্লিট হয়ে গেলে, তখন দেখবে এই নিউমেরিক্যালটা অনেকবার রিপিট করেছে, এই টাইপের নিউমেরিক্যাল অনেকবার এসছে। এই দাগ নম্বরটা মনে রাখো, 8A। ওকে, এটা হলো 9A-তে যাই। A gas expand against variable external pressure given by P equals to 10 by V ATM. প্রেশারটা দিয়েছে 10 by V ATM. P equals to 10 by V ATM দেওয়া রয়েছে। V is the volume of the gas at each stage of expansion. Further, in expanding from 10 liter to 100 liter, initial volume 10 liter, final volume 100 liter, the gas undergoes a change in internal energy. Daily দেওয়া রয়েছে 100 ক্যালোরি। 4.18 দিয়ে গুণ করলে এটা কত জুলে যাবে? 418.42 জুল। হাউ মাচ হিট হ্যাজ বিন অ্যাবজর্বড, কিউ কত জিজ্ঞাসা করেছে।
তাহলে দেখো ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেলি দেওয়া রয়েছে কিউ বার করতে বলেছে, তাহলে ডাব্লুটা যদি জেনে যাই তাহলে আমরা ইজিলি কিউ ক্যালকুলেট করে নেব। আর তাহলে ডাব্লুটা কীভাবে, ডাব্লু ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু ডিভি। ডাব্লু ইকুয়ালস টু আমি লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশান v1 টু v2 পি ডিভি। তাহলে মাইনাস ইন্টিগ্রেশান v1 টু v2 পি কত 10/v ইন্টু ডিভি, 10 বাইরে চলে যাচ্ছে, মাইনাস 10 ইন্টিগ্রেশন v1 টু v2 dv/v। তাহলে মাইনাস 10 ln v2/v1 মাইনাস 10 ln ফাইনাল ভলিউম কত 100 লিটার, ইনিশিয়াল ভলিউম কত 10 লিটার। এখান থেকে আমরা ওয়ার্ক ডানের ভ্যালুটা পেয়ে যাব। ওয়ার্ক ডানের ভ্যালুটা কত আসবে, লিটার এটিএমে আসবে, বুঝতেই পারছো এটা এটিএম, ভলিউম লিটার, লিটার এটিএমে অ্যান্সার আসবে। এটা আসবে মাইনাস 23.025 মাইনাস 23.025 লিটার এটিএম। লিটার এটিএম ওয়ার্ক ডানের কনভেনশনাল ইউনিট নয়, তাহলে এটাকে আমাকে জুলে কনভার্ট করতে হবে। তাহলে মাইনাস 23.025 ইন্টু 101.39 জুল। এটা জুলে কনভার্ট করলে আসে, একেবারে কিলো জুলে লিখছি মাইনাস 2.33 কিলো জুল, মাইনাস 2.33 কিলো জুল। ওয়ার্ক ডান পেয়ে গেলাম। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেলি ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু, তাহলে কিউ ইকুয়ালস টু ডেলি মাইনাস ডাব্লু, ডেলি কত 418.42 মাইনাসে মাইনাসে প্লাস, এটা কিলো জুলে এক্সপ্রেস করে ফেললাম। এটা একটু করে নিও, এটা কিলো জুলে এক্সপ্রেস করে ফেলেছি, এক্স্যাক্টলি কত আসছে দেখে নিও। এটা থেকে তো সরালে অনেকটা কমে যাবে। আচ্ছা লিখিয়ে দিই মাইনাস মাইনাসে প্লাস 2330, এটা ধরেও যদি চলি তাহলে যার রেজাল্ট আসবে করে নিই। হিট অ্যাবজর্বড বলেছে, পজিটিভই আসছে রেজাল্ট, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম পজিটিভ হয়। এটা ক্যালকুলেট করে নিও, একটুখানি দেখে নিই কত আসছে। এই টাইপের নিউমেরিক্যালও সিউতে দিয়েছে আগে। আচ্ছা 10A, 10Aটা দেখো একটু পড়ো কোশ্চেনটা। বলছে দ্য কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অফ ওয়াটার ইজ 2 × 10⁻⁴ per degree Celsius। 200 গ্রাম অফ ওয়াটার per degree Celsius, 200 gram of water at 25 degrees Celsius is heated to 50 degrees Celsius under 2 atm external pressure. Given the density of water at 25 degrees Celsius is এত, CP value এত, calculate W, del H and Q। দেখো কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, মনে আছে আলফার কথা, আলফা কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন মানে আলফার ভ্যালু দিয়েছে। আলফার ডেফিনেশন কি 1/v del V del T at constant P। এখানে তাহলে ডিভি ভ্যালু কত বলো তো, আলফার ভ্যালু দেওয়া আছে, পরে আমি আসছি। ডিভি ইকুয়ালস টু আলফা ভি ইন্টু ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। যদি আমাকে ওয়ার্ক ডান বার করতে হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পিডিভি, আমি জানি ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পিডিভি। তাহলে মাইনাস পি ইন্টু ডিভি কত, আলফা ইন্টু ভি ইন্টু ডিটি। ডাব্লিউ ইকুয়ালস টু টেম্পারেচারের চেঞ্জ বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস টু 50 ডিগ্রি সেলসিয়াস আন্ডার 2 atm এক্সটার্নাল প্রেশার। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ফর ফাইনাইট চেঞ্জ, ফর ফাইনাইট চেঞ্জ, ফর ফাইনাইট চেঞ্জ ডিটিটা কী হবে T2 - T1। আচ্ছা ডিডাব্লিউ হওয়া উচিত, এটাও ডিডাব্লিউ হওয়া উচিত, একটু করে নাও। তারপরে ফর ফাইনাইট চেঞ্জ ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু আলফা ইন্টু ভি ইন্টু T2 - T1। এগুলো মিসলেনিয়াস টাইপের প্রবলেম, তাই জন্যই তোমাদের করিয়ে রাখছি। এটাও খুব পপুলার একটা প্রবলেম, অনেকবার পরীক্ষায় দেয় বা কলেজে ফেস করবে, ইন্টারনাল অ্যাসেসমেন্টে ফেস করতে পারো। এটা খুব ভালো প্রবলেম একটা।
যে দেখো তাহলে এরকমভাবেও ওয়ার্ক ডান আমরা বার করতে পারি, আলফা থেকে কী করে ওয়ার্ক ডান বার করা যায় তার প্রসেস এটা। দেখো দুটো টেম্পারেচার দেওয়া রয়েছে, আলফা দেওয়া রয়েছে, ভলিউমের জায়গায় ডেনসিটি দেওয়া রয়েছে, এই প্রেশারের ভ্যালুও দেওয়া রয়েছে। তাহলে ডাব্লিউ এখান থেকে ক্যালকুলেট করা যাবে। তাহলে প্রেশার 2 ATM, আলফা কত, আলফা হচ্ছে 2 × 10⁻⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস, মানে ইনভার্স। ভলিউম কত, ভলিউম বলেছে 200 গ্রাম অফ ওয়াটার রয়েছে, তার ডেনসিটি এত। তাহলে ডেনসিটি মানে কি, মাস পার ইউনিট ভলিউম। তাহলে এখানে ভলিউম যদি হয় মাস পার ডেনসিটি, মাস 200 গ্রাম, তাহলে 200 গ্রাম বাই ডেনসিটি কত 0.997 গ্রাম পার সিসি, অ্যান্ড ডিফারেন্সটা কত 50 - 25। এটাকে 50-কে কেলভিনে কনভার্ট করো, 25-কে কেলভিনে কনভার্ট করো, ডিফারেন্স তো 25ই থাকবে, তাহলে 25 কেলভিন ধরো। আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস, কারণ এখানে পার ডিগ্রি সেলসিয়াস আছে, এটাও ডিগ্রি সেলসিয়াসেই ইচ্ছাকৃতভাবে, কেলভিনে আমি করলাম না, ডিগ্রি সেলসিয়াসে রাখলাম। তাহলে ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস কেটে যাবে। আর এখানে ATM পার সিসি, গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, ATM পার সিসিতে অ্যান্সার পাবো আমরা। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা থেকে তোমাকে যেটা পাবে সেটা ভ্যালুটা হচ্ছে -2.006। এটা সিসি মানে কি সেন্টিমিটার কিউব, এটাও গ্রাম গ্রাম কাটছে, ওপরে গেলে সেন্টিমিটার পার সেন্টিমিটার কিউব ATM। পার সেন্টিমিটার কিউবকে যদি লিটারে আনতে হয়, মানে ডেসিমিটার কিউবে আনতে হয়, এটা থেকে যদি ডেসিমিটার পার ডেসিমিটার কিউবে যেতে হয়, যেটা লিটারের সমান, পার ডেসিমিটার কিউবে যেতে গেলে কত কী করতে হবে, 10⁻10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে ইন্টু 10⁻³ ডেসিমিটার কিউব পার ডেসিমিটার কিউব, তাই তো? হ্যাঁ, তাহলে এখান থেকে এটা আমরা পাবো, ডিগ্রি সেলসিয়াস কেটে যাচ্ছে, ATM উপরে থাকছে গ্রাম, 200 গ্রাম, গ্রাম পার সিসি, ঠিক আছে, পার সিসি, ওপরে গেল সেন্টিমিটার কিউব ATM, এটাকে আমি কনভার্ট করতে চাইছি ডেসিমিটার কিউবে, তাহলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে, 1000 দিয়ে ডিভাইড করলাম। এটা বুঝতে পারলে, সিসি মানে সেন্টিমিটার কিউব পার সেন্টিমিটার কিউব, ওপরে গেলে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউবকে লিটারে আনতে যাব, তাহলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, ডেসিমিটার কিউবে গেল, তাহলে লিটার, ATM-এ গেল, এটাকে আমাকে জুলে কনভার্ট করতে হবে, -2.006 × 10⁻³ × 101.39, এটা দিয়ে কনভার্ট করলে জুলে পাবে অ্যান্সারটা -0.2033 জুল। ওয়ার্ক ডান পেয়ে গেলাম, ওয়ার্ক ডান পেয়ে গেলাম। আর কি আছে, ∇H and Q। ∇H = দেখো CP ভ্যালু দেওয়া আছে, দুটো ফাইনাল টেম্পারেচার দেওয়া আছে, ∇H ভ্যালু ক্যালকুলেট করা কিছুই না, n CP T2 - T1। এখন এনটা এখানে দেওয়া নেই, নাম্বার অফ মোল দেওয়া নেই, কিন্তু 200 গ্রাম ওয়াটার মানে কত মোল, 200 ডিভাইডেড বাই 18 মোল, এত গ্রাম, আর 18 গ্রাম পার মোল, আলটিমেট কী হবে, গ্রাম গ্রাম কেটে গিয়ে এত মোল, ইন্টু সিপি কত ভ্যালু দেওয়া ছিল 75.3 জুল পার মোল পার কেলভিন, ইন্টু 25 কেলভিন, ডিফারেন্সটা 50 - 25, কেলভিনে কনভার্ট করে যদি মাইনাস করো তাও 25ই থাকবে। কেলভিন কেলভিন ইনভার্স কাটছে, জুলে অ্যান্সার থাকবে, তাহলে ∇H আসবে তোমাদের 20916,
916.67 জুল। আচ্ছা, আর কি বাকি রইল? ডেল এইচ হয়ে গেলে ডব্লিউ হয়ে গেল কিউ। যেহেতু দেখো আমরা আলফা থেকে আসছি, এখানে প্রেশারটা কনস্ট্যান্ট, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আমরা কি জানি? ডেল এইচ ইকুয়ালস টু কিউপি, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ এ মেজার অফ ইটস এনথালপি চেঞ্জ। তাহলে কিউপি যা, ডেল এইচ যা, কিউপিও তাই। এটাও 20916.7 এত জুল হবে। হয়ে গেল আমার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3A যেটা বাদ দিয়ে গেলাম, 3Bটাও তোমরা বাদ দিয়ে যাও, ওটা অনেক বড় প্রবলেম। এখন ওই ধরনের প্রবলেম আর আসে না, ওটাকে একেবারে কাটা দিয়ে রেখো, ওই প্রবলেম করতে হবে না 3Aটা। বাকি মোটামুটি বুঝলে। বি এর দাগের প্রবলেমগুলো করো নিজেরা, তাহলে দেখবে কনফিডেন্স বাড়বে। ওকে, তাহলে এই অবধি থাক। আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু পুরোপুরি কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট উইক থেকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স স্টার্ট করব। ওকে, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, টাটা।